নমস্কার। গল্পের দেশে সবাইকে স্বাগত। আমি তাপসী চলে এসেছি আরেকটা নতুন গল্প নিয়ে। আজ আমার নিবেদন আমার নিজের লেখা গল্প মুক্তি। গল্প পাঠে আমি নিজে। আমি সুশীলা সামন্ত, একটা হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা ছিলাম। মাস তিনেক হলো অবসর নিয়েছি। বিয়ে থা করিনি, এতকাল ভাইয়েদের আশ্রয় ছিলাম। যেহেতু আমি রোজগার করি, তাই আমার ভাই অথবা ভাই বউয়েরা কেউ আমাকে কখনো অসম্মান বা অযত্ন করেনি। তবুও শেষ বয়সে শুধুমাত্র নিজস্ব একটা ঠিকানার তাগিদে আর অবশ্যই একটু নিরিবিলিতে লেখালেখি করার জন্য উত্তর শহরতলিতে আমি একটা বাড়ি কিনি। হ্যাঁ, অবসর সময় আমি বই পড়া আর লেখালেখি নিয়েই ব্যস্ত থাকি। আমাকে অবশ্য স্থানীয় লোকেরা বাড়িটা কিনতে মানাই করেছিলেন। বাড়িটার নাকি ভুতুড়ে বলে বদনাম আছে। আমি বিজ্ঞানের শিক্ষিকা, ভূত বলে কিছু আছে বলে বিশ্বাস করি না। বিজ্ঞানের যুক্তিতর্ক দিয়ে সব বিচার করি। বাড়িটার এখানে বদনাম শুনে আমার আরও জেদ চেপে গেল। কিছুটা জেদের বশেই আমি বাড়িটা কিনে ফেলি। আগামী রথের দিন আমার গৃহপ্রবেশের দিন ধার্য হলো। জিনিসপত্র আমার বেশি কিছু নেই। জিনিসের মধ্যে আমার বইয়ের আধিক্যই সবচেয়ে বেশি। কয়েকজন আত্মীয় আর আমার কয়েকজন কলিগ, এই কজন নিয়েই আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান। গৃহপ্রবেশের দিন সকালটা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। বিকেলের পর বাড়ি আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। সারাদিন যা ধকল গেছে, খুব টায়ার্ড ফিল হচ্ছে। ভাবছি একটু দুপুরের যা খাবার বেঁচে আছে তাই খেয়েই তাড়াতাড়ি শুয়ে পড়ব। অনেকক্ষণ থেকে নাকে একটা ঝাঁঝালো কটু গন্ধ আসছে। সকালে যখন বাড়িতে ঢুকেছিলাম তখনও পেয়েছিলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন আরো তীব্র হচ্ছে, সাথে বেশ শ্বাসকষ্টও হচ্ছে। ভাবলাম কাছাকাছি কোনো কারখানা টারখানা থাকবে হয়তো। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড ব্যস্ত থাকার জন্যই হয়তো এক ঘুমেই রাত কাবার। ঘুম ভাঙল একেবারে ভোরবেলায়। চারিদিকে সবে এখন হালকা আলো ফুটতে শুরু করেছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। অবশ্য আরেকটাও উদ্দেশ্য আছে, কাছাকাছি কোনো কারখানা আছে কিনা খুঁজে দেখা। কালকে ওই ঝাঁঝালো কটু গন্ধটার উৎস খুঁজে বার করা দরকার। না, অনেকটা রাস্তা টহল মেরেও কোথাও কোনো কারখানার হদিশ পেলাম না। তবে আমার নামও সুশীলা সামন্ত, ওই গন্ধের উৎস আমাকে খুঁজে বার করতেই হবে। বাড়িতে ফিরে এক কাপ চা নিয়ে ছাদে গেলাম। আমার বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, যদিও সেটা আমার বাড়ির অংশের মধ্যে পড়ে না। আষাঢ় মাস শেষ হতে চলল, এখনও কলকাতায় বর্ষারানীর দেখা মেলেনি। ফলে অস্বস্তিকর গুমোট ভাবটা এখনও রয়ে গেছে। এই অবস্থায় ছাদে বসে পুকুর পাড়ের হাওয়া খেতে বেশ ভালোই লাগছে।
বেলা বাড়ছে, রাস্তায় লোকজনের ভিড়ও একটু একটু করে বাড়ছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার গলাটা টিপে ধরেছে। আমি প্রাণপণে চেষ্টা করছি ছাড়াতে, কিন্তু পারছি না। মুখ দিয়ে কেবল একটা গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে। আমার গোঙানির আওয়াজ শুনে বোধহয় আশেপাশের লোক বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করলো। এত লোকের আওয়াজ শুনেই বোধহয় গলার চাপটা আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক আছি, ঠিক আছি। একটু স্বাভাবিক হয়েই ঠিক আছি বলে সবাইকে আশ্বস্ত করলাম, কিন্তু মনে একটা দ্বন্দ্ব রয়েই গেল। সব কিছুর মধ্যেই আমি বিজ্ঞানের ব্যাখ্যা খুঁজি, তাই ভূত আছে এ কথা আমি কিছুতেই মানব না। আমার রাত জেগে বই পড়া আর লেখালেখি করার অভ্যেস। কিছু বই বার করেছি আজ রাতে পড়ব বলে। বইয়ের পাতায় বেশ ডুবেই গেছিলাম। হঠাৎ দমকা হাওয়ায় বইয়ের পাতাগুলো সব এলোমেলো হতে থাকে। জানলা বন্ধ করব বলে আমি দৌড়ে যাই জানলার কাছে। জানলার বাইরে তাকিয়ে আমি তো কোথায় ঝোড়ো হাওয়া, গাছপালা তো সব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অথচ ঘরের মধ্যে বইয়ের পৃষ্ঠাগুলো সব ঝোড়ো হওয়ায় উলট পালট হয়ে যাচ্ছে। উলট পালট হতে হতে একটা বইয়ের পৃষ্ঠায় গিয়ে স্থির হয়ে ঝড় থামে। বইয়ের পাতায় মানবদেহের কঙ্কালের ছবি আঁকা। বিজ্ঞান বিষয়ক বইয়ে মানবদেহের কঙ্কালের ছবি থাকবে, এতে অস্বাভাবিকতা কিছু নেই। তবে এরপরে যেটা ঘটল সেটা অবশ্যই অস্বাভাবিক। কি আশ্চর্য, কঙ্কালের ছবিটা যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন দুধওয়ালা অনেক ডাকাডাকি করেও আমার সাড়া না পেয়ে পাড়ার লোক জড়ো করে দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় আমাকে উদ্ধার করে। ডাক্তারের চিকিৎসায় আমি খানিকটা সুস্থ হই। ডাক্তারের মতে অতিরিক্ত স্ট্রেসের ফলেই এরকমটা হয়েছে আমার। সত্যি কি তাই? কাল রাতে যে ঘটনা ঘটল তা কি শুধুই স্ট্রেসের ফল? সে যাই হোক না কেন, এই ঘটনার একটা ব্যাখ্যা নিয়ে তবেই আমি ছাড়ব। বাড়ির কাউকে কিছু জানাবার প্রয়োজন বোধ করলাম না, নিজেই এই রহস্যের সমাধান করব। রাত যত বাড়ছে ঝাঁঝালো কটু গন্ধটা তত যেন তীব্র হচ্ছে। কাল রাতের ঘটনার পর শরীরটা আজ বেশ ক্লান্ত, তাই আজ আর বইটই না পড়ে ঘুমের ওষুধ খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম।
একটা মেয়েলি কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা ঠিক আমার মাথার পাশের জানলাটার বাইরে থেকে আসছে। তাড়াতাড়ি বড় টর্চটা নিয়ে জানলার বাইরে ফেললাম। যত দূর আলো যায় কোথাও কাউকে দেখতে পেলাম না। শরীরের ওপর যে ধকল যাচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। জানলাটা বন্ধ করে শুতে যাব এমন সময় ছাদে কারো পায়ের আওয়াজ পেলাম। এতক্ষণে বুঝতে পেরেছি এই নিশ্চয়ই পাড়ার গুন্ডা বদমাইশগুলোর কাজ। ওরাই ভয় টয় দেখিয়ে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়েছে এখানে আস্তানা গাড়বে বলে। আমি তো ভাই ভূতে বিশ্বাস করি না। ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি ছাড়া করবে এমন দুর্বল মানসিকতার মেয়ে আমি নই। এর একটা হেস্তনেস্ত করেই আমি ছাড়ব। যাক, এখন আর ছাদে গিয়ে কাজ নেই, এবার একটু শোয়া যাক। বিছানায় শুতেই চোখ দুটো ঘুমে বুজে এলো। রান্নাঘরে ঝনঝন করে বাসন পড়ার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। নিশ্চয়ই বেড়াল ঢুকেছে। বেশ বিরক্ত হলাম মনে মনে। বিছনা ছেড়ে উঠে দৌড়ে রান্নাঘরে গেলাম বেড়াল তাড়াতে। রান্নাঘরে গিয়ে যা দেখলাম তাতে আমার হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম হলো। জীবনে কোনোদিন আমি ভয় পাইনি বা ভূতে বিশ্বাস করিনি, কিন্তু আজ মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি। কেউ যেন প্রচণ্ড আক্রোশে বাসনগুলো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছে। আমি বিজ্ঞানের ছাত্রী, সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা আমার অভ্যেস। আজও আমাকে তাই করতে হবে। আমি ভূতে বিশ্বাসী নই, বিজ্ঞান আমার ধ্যান জ্ঞান। বিজ্ঞানের কথা মনে হওয়াতেই ভয় টয় সব দূরে পালিয়ে গেল। মনে সাহস এনে চিৎকার করে বললাম, কে তুমি? কি চাও এখানে? কেন আমাকে এইভাবে হেনস্থা করছো? সাহস থাকে তো একবার এসো কাছে। পর মুহূর্তেই একটা নারী মূর্তি আমার সামনে উদয় হলো। এর আমি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা করব জানি না। আমার জানা না জানার দ্বন্দ্বের মাঝেই নারী মূর্তি বলে উঠল, এটা আমার বাড়ি। আমি বহুদিন ধরে এ বাড়িতে আছি। এ বাড়ি তোমার মানে? আমি রীতিমতো কোর্টে সই সাবুত করে এ বাড়ি কিনেছি। তুমি কি ভেবেছ আমাকে ভূতের ভয় দেখালেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব? মনে যতটা সম্ভব সাহস সঞ্চয় করে বলি, ভূতের ভয় দেখানো মানে? আমি সত্যি ভূত। ইয়ার কি পেয়েছো? ভূত বলে আবার কিছু হয় নাকি? আমতা আমতা করে বলি, তুমি পারবে আমাকে মুক্তি দিতে। এতদিন যারা এসেছে তারাই সবাই ভয়ে পালিয়েছে। আমার দুঃখের কথা কেউ শোনেনি, কাউকে বলতে পারিনি। আমি চুপ। যুক্তিতর্কের দোলাচলে দুলছি আমি। নারী মূর্তিটি বলে চলে, আমি কুসুম,
গরিব বিধবা মায়ের একমাত্র সন্তান। ভালোবেসে গৌতমকে বিয়ে করেছিলাম। গরিব মা বিয়েতে কিছু দিতে পারেননি, তাই দিনের পর দিন শ্বশুরবাড়িতে আমাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো। আমার ভালোবাসার মানুষটাও কেমন বদলে গেছিল। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল। তবুও স্বামীকে ভালোবেসে তার সাথে সংসার করব বলে পড়েছিলাম। দিন দিন আমি ওদের চোখের বিষ হয়ে উঠছিলাম। ওরা আমাকে সহ্যই করতে পারতো না। তারপর একদিন অশান্তি চরমে উঠল। আমাকে ওরা শ্বাসরোধ করে মেরে বাড়ির পেছনের বাগানটাতে পুঁতে দিল আর রটিয়ে দিল আমি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছি। সবাই তাই বিশ্বাস করলো, জানো। আমার গরিব মায়ের কথা কেউ শুনলো না। সেই থেকে আমি এ বাড়িতেই থেকে গেলাম। ওদেরকে অবশ্য আমি ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছি। আমার কুলোটা বদনাম ঘুচলে তবেই আমার মুক্তি। সবাই জানুক ওরা কিভাবে আমাকে মেরেছিল। কথাগুলো বলে নারী মূর্তিটি মিলিয়ে গেল। আমি হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। জ্ঞান বিজ্ঞানের মধ্যিখানে এমন কিছু আছে যার কোনো ব্যাখ্যা হয় না। যা দেখলাম, যা শুনলাম, তা কি সত্যিই চোখের ভুল নাকি মনের ভুল? পরের দিন খুব ভোরে গেলাম আমার এক মাসতুতো ভাইয়ের বাড়ি। ও ওখানকার লোকাল থানার ওসি। ওই পারবে এ ব্যাপারে আমাকে সাহায্য করতে। সব খুলে বললাম ওকে। অন্য কেউ বললে হয়তো ও কথাগুলো বিশ্বাস করতো না। আমি তো চিরকালই ভূতে অবিশ্বাসী, একটু অন্য রকমের, আর 5টা সাধারণ মেয়ের থেকে অনেকটাই আলাদা। তাই হয়তো আমার কথাগুলো ওর কাছে অবিশ্বাস্য লাগেনি। আমার ভাই তার পুলিশ বাহিনী নিয়ে এসে আমার বাড়িতে খোঁড়াখুড়ির কাজ শুরু করলো। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর বেরিয়ে এলো কুসুমের কঙ্কাল। পুলিশ বাহিনী কঙ্কালটা নিয়ে চলে গেল। যাওয়ার আগে কুসুমের স্বামী আর শ্বশুরবাড়ির লোকেদের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দিয়ে গেল আমার ভাই। সব কাজ মিটতে মিটতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আজ সারাদিন আকাশের মুখ ভার, গুমোট গরম পড়েছে। সোজা উঠে গেলাম ছাদে, পুকুর পাড়ের হালকা হাওয়া খাবো বলে। এখন মনটা বেশ হালকা লাগছে। ছাদে বসে বসে কুসুমের কথাই ভাবছি। হঠাৎ দেখলাম পুকুরের মধ্যিখান থেকে একরাশ কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠে গেল। সাথে সাথে প্রথম দিন থেকে যে ঝাঁঝালো কটু গন্ধটা পাচ্ছিলাম সেটাও গায়েব হয়ে গেল। মনে মনে বললাম, যাও কুসুম, যাও, আজ থেকে তোমার মুক্তি। আজ থেকে তোমার কুলোটা বদনাম ঘুচল। যেখানেই থাকো ভালো থেকো কুসুম। শেষ হলো আমার লেখা গল্প মুক্তি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক গল্প পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।